উম্মে অল ক্লিয়ার, নুসরাত জাহান অল ক্লিয়ার, মিনহাজুল অল ক্লিয়ার, মেহজাবিন অল ক্লিয়ার। ওকে, সবাই আপনার অল ক্লিয়ার বলেছেন, থ্যাংক ইউ। তার মানে আমি ধরে নিচ্ছি সব ক্লিয়ার আছে, ঠিকঠাক আছে। তাহলে দেরি নয়, শুরু করছি আজকের প্রথম অর্থাৎ মানচিত্র দিয়ে। আমরা জানি বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, যেখানে এই 56,000 বর্গ মাইলের ভিতরে প্রায় 700টি নদ নদী বয়ে চলেছে। এর কিছু প্লাস কিংবা মাইনাস পয়েন্ট রয়েছে, এর কিছু নেতিবাচকতা রয়েছে। আমরা সেই দুর্ভোগ কিন্তু এখন দেখতে পাচ্ছি আমাদের সিলেট বিভাগীয় অঞ্চল সহ বাংলাদেশে প্রায় 17টি জেলা প্লাবিত হতে চলেছে। সো বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, এটি যেমন সত্য, তেমনইভাবে বলা যায় যে আধুনিক বিজ্ঞানের অগ্রযাত্রার ফলে বৈশ্বিক যে পরিবর্তন ঘটছে, এই পরিবর্তনের ফলে গ্লোবাল ওয়ার্মিং এর কিন্তু প্রধান প্রভাবান্বিত বা ক্ষতির সম্মুখীন হতে পারে বাংলাদেশের আবহাওয়া। তারই কিন্তু প্রথম দিকে নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। তাহলে ঠিক আছে, আজকে আমাদের যেহেতু টপিক, তোমরা যারা RUNGST গ্রুপে আছো তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের আজকে টপিক হলো নদ নদী এবং ইন্টারন্যাশনালের ভিতরে স্টেটগুলো অর্থাৎ প্রণালীসমূহ। তাহলে শুরু করছি আমরা। বাংলাদেশের ক্ষেত্রে যদি তাকাই তাহলে দেখতে পাবো বাংলাদেশের প্রধান যে নদ নদীগুলো সেগুলোই মূলত শাখা প্রশাখা বিস্তার করে সারা বাংলাদেশকে আবৃত করে রেখেছে, অর্থাৎ জালের মতো ছড়িয়ে আছে। তো দেখব সেই নদ নদীগুলোর উৎপত্তি, বিস্তার এবং কিভাবে সারা দেশটাকে আবৃত করে আছে। ওকে, তার মানে আমরা শুরু করছি বাংলাদেশের নদ নদী দিয়ে। প্রথমেই যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব, ফোনটা রাখছি, বাংলাদেশের আমরা মোটামুটি ভৌগোলিকভাবে যদি দেখি বাংলাদেশের মানচিত্র সম্পর্কে কম বেশি সবারই ধারণা আছে। এর পূর্বেও আমি বিভিন্ন ক্লাসে এই ধরনের ধারণা দিয়েছি, যদি আরও প্রয়োজন হয় সামনে ইনশাল্লাহ আবারও দেব। প্রথমে আমরা শুরু করছি বাংলাদেশের ঠিক উত্তর প্রান্তটা যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই যে ঠিক এই জায়গাটুকু, এটি হলো আমাদের রংপুর ডিভিশন। আমি ডিভিশন নিয়ে এখন কথা বলছি না, যেহেতু অঞ্চলগুলো সবারই পরিচিত। তো নদ নদী নিয়ে কথা বললেই ঠিক আমরা উত্তরাঞ্চলে অর্থাৎ একদম নর্থ অঞ্চলগুলোতে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো বাংলাদেশের ঠিক তিস্তা নামে একটি নদী আছে, যে তিস্তা বাংলাদেশের নীলফামারীর ভিতর দিয়ে প্রবেশ করে। তিস্তা নদী বাংলাদেশের নীলফামারীর ভিতর দিয়ে প্রবেশ করে। এই তিস্তা যদি বলি যে তিস্তার উৎপত্তিটা তাহলে কোথায়? তিস্তার উৎপত্তি হলো মূলত এটি সিকিমের পাহাড়ে, অর্থাৎ আসামের যে সিকিম পাহাড় রয়েছে সেই সিকিম পাহাড় হয়ে এই তিস্তা নদীর উৎপত্তি লাভ করে। তিস্তা নীলফামারীর ভিতর দিয়ে যখন প্রবেশ করলো এই জায়গাটায়, নীলফামারীকে ভেদ করে যখন বাংলাদেশে প্রবেশ করে তখন এর নামও কিন্তু তিস্তাই। আমরা দেখলাম যে তিস্তা কিছু দূর আগমন করার পরে সে আর একটা নদীর সাথে গিয়ে মিলিত হয়। সেই নদীটা কি? নীলফামারীর ঠিক পার্শ্ববর্তী আরেকটি জেলা রয়েছে লালমনিরহাট এবং কুড়িগ্রাম। আমরা জানি যে এই জায়গাটুকু হলো আমাদের লালমনিরহাট, তারপরে এখানে রয়েছে কুড়িগ্রাম। কুড়িগ্রামের ভিতর দিয়ে ভারত থেকে আরেকটি নদী প্রবেশ করেছে, নাম হলো ব্রহ্মপুত্র। কি নাম? ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র নদ উৎপত্তি হলো তিব্বতের কৈলাস শৃঙ্গ থেকে। আমি একটু পরে লিখে দেব ট্রিক্স আকারে, খুব সহজে যেন মনে থাকে। আমি আগে আউটলাইনটা দেওয়ার চেষ্টা করছি যে আসলে কীভাবে এই নদগুলো সারা দেশটাকে আবৃত করে রেখেছে। ব্রহ্মপুত্র নদ যখন কুড়িগ্রাম দিয়ে প্রবেশ করার পরে আমরা দেখি যে সে কুড়িগ্রামের চিলমারি নামক একটা বন্দর ছিল, সেই চিলমারি বন্দরে একত্রিত হয় ঠিক এই জায়গাটায়। যখন চিলমারি বন্দরে দুটি মুখ এক জায়গায় হয়ে গেল অর্থাৎ মিলিত হলো, তখন আমরা দেখতে পেলাম তিস্তা নাম আর তিস্তা থাকলো না। কারণ কি? ব্রহ্মপুত্রের স্রোতে এসে অর্থাৎ ব্রহ্মপুত্রের পানির স্রোতে গিয়ে তিস্তা মিলিত হয়ে গেল, ফলে এটি নাম ধারণ করলো ব্রহ্মপুত্র, অর্থাৎ এইটুকুর নাম আবার হয়ে গেল ব্রহ্মপুত্র। এবার ব্রহ্মপুত্র চলতে থাকলো। কিছুদূর পরে আমরা দেখলাম ব্রহ্মপুত্র ঠিক 1895 সালের দিকে যখন আসামে একটি বড় ধরনের ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পে কিন্তু এই ব্রহ্মপুত্র বিভক্ত হয়ে যায়, অর্থাৎ ফাটল তৈরি হয়, সেই ফাটল থেকে ব্রহ্মপুত্র ভেঙে যায়। তা আমরা দেখতে পেলাম যে সেই ব্রহ্মপুত্র ভেঙে যায় এবং দুটি আকার ধারণ করে। তার একটি হলো পুরাতন ব্রহ্মপুত্র আর আরেকটি হলো যমুনা,
অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে এই যে যমুনা নদী, এই যমুনা মূলত হলো ব্রহ্মপুত্রের একটি শাখা নদী। কেন শাখা নদী বলছি? শাখা এবং উপশাখা নিয়ে এর আগেও ক্লাস নিয়েছি, তবে আজকে আমরা উপশাখা এবং শাখা নিয়ে টেকনিক আকারে আরও কিছু পদ্ধতি দেব। এই ব্রহ্মপুত্র এখানে ঠিকই ছিল, ব্রহ্মপুত্র ভেঙে যায়, অর্থাৎ এই জায়গাটায় এসে দুটি বাঁক নেয়, দুই দিকে মাথা বের হয়ে চলে যায়। তার একটি হলো যমুনা আর একটি হলো পুরাতন ব্রহ্মপুত্র। এর নাম হলো পুরাতন ব্রহ্মপুত্র। এবার পুরাতন ব্রহ্মপুত্র এবং যমুনা দুটি নদী কিন্তু চলমান থাকলো, চলমান কি থাকলো। এবার আমরা একটু পরে দেখলাম যমুনা যখন এই দিকে বাঁক নিচ্ছিল, তখন আমরা দেখলাম ঠিক চাপাই থেকে আরেকটি নদী গিয়ে যমুনার সাথে মিলিত হলো। আমরা জানি বাংলাদেশের পশ্চিমাঞ্চলীয় জেলা চাপাই এবং রাজশাহী। এই চাপাই নবাবগঞ্জ থেকে একটি নদী, ভারত থেকে একটি নদী ঢুকলো, নাম হলো পদ্মা। কি নাম? পদ্মা। এই প্রমত্তা পদ্মা ঢুকলো চাপাই নবাবগঞ্জের ভিতর দিয়ে, এই জায়গাটাকে ভেদ করে ঢোকার পরে আমরা দেখলাম যমুনা এবং পদ্মা যেই জায়গাটায় মিলিত হয়েছে, অর্থাৎ যমুনা এবং পদ্মা যেই জায়গাটায় মিলিত হয়েছে তার নাম হলো রাজবাড়ী। তার নাম কি? রাজবাড়ী। এই জায়গাটায় সে মিলিত হলো রাজবাড়িতে। এই রাজবাড়ির স্পেসিফিক যে জায়গাটা তার নাম হলো গোয়ালন্দ। এই কারণে পদ্মা এবং যমুনার স্রোতে মিশ্রিত হয়ে যে জায়গাটায় সবচেয়ে ভালো মাছ জন্মে, অর্থাৎ ইলিশ জন্মে, সেটি কিন্তু বিখ্যাত সারা পৃথিবীতেই ব্র্যান্ড, সেটি হলো এই পদ্মা গোয়ালন্দের, আমরা বলি গোয়ালন্দের ইলিশ। সেই গোয়ালন্দ এখান থেকে আসলো রাজবাড়ির। এই রাজবাড়ি থেকে আমরা জানি যে এবার যমুনা তার স্রোত আর ধরে রাখতে পারলো না, সে সেই পদ্মায় মিলিত হওয়ার সাথে সাথেই পদ্মা নতুন করে স্রোতে মাত্রা পেল। ফলে এই যমুনা এবং পদ্মা একত্রিত হয়ে এই স্রোতটার নাম হয়ে গেল, এই স্রোতের নাম হয়ে গেল পদ্মা। অর্থাৎ যমুনা মিশে গিয়ে নাম পরিবর্তন করে হয়ে গেল কি? পদ্মা। কোথা থেকে? গোয়ালন্দ থেকে, অর্থাৎ রাজবাড়ির গোয়ালন্দর পর থেকে এটির নাম আবারও পদ্মা। এবারে দেখো এই যে পুরাতন ব্রহ্মপুত্র আমরা রেখে এসেছিলাম এই জায়গাটায়, পুরাতন ব্রহ্মপুত্র কিন্তু আছেই। আমরা আরেকটু দেখব, বাংলাদেশের ঠিক পূর্ব দিক থেকে দুইটি নদী প্রবেশ করে। মূলত একটি নদী ছিল যার ভারতীয় অংশের নাম ছিল বরাক। এই বরাক নদী মূলত দুটি শাখা দিয়ে বাংলাদেশের পূর্বাঞ্চলীয় জেলা অর্থাৎ সিলেটের ভিতর দিয়ে প্রবেশ করে, ঠিক এইভাবে। এই দুটি নদ অর্থাৎ দুইটি নদী, একটি নাম হলো সুরমা, আরেকটি নাম হলো কুশিয়ারা। এই সুরমা এবং কুশিয়ারা এই দুটি নদী ভারতে যেটি একই ছিল, নাম হলো বরাক নদী, এটি বাংলাদেশের সীমান্তবর্তী, সিলেটের সীমান্তবর্তীতে এসে দুটি নদীতে পরিণত হয়। একটি হলো সুরমা এবং কুশিয়ারা। এই সুরমা এবং কুশিয়ারা চলতে চলতে এক জায়গায় আসলো আজমিরিগঞ্জে, অর্থাৎ হবিগঞ্জের আজমিরিগঞ্জে এসে এর নাম পরিবর্তন করে এটি হয়ে গেল, অর্থাৎ কালনী নামে এটি পরিচিত। এই যে স্রোতটি, নতুন স্রোত তৈরি হলো, এর নাম হলো কালনী। এই কালনীতে এসে মূলত যেটি হলো, কালনীতে এসে সুরমা এবং কুশিয়ারা এই কালনী স্রোতে এসে সে কিন্তু মিলিত হয়ে গেল পুরাতন ব্রহ্মপুত্রের সাথে। এবার পুরাতন ব্রহ্মপুত্র এবং কালনী এই দুটি স্রোত এক জায়গায় হয়ে নতুন একটি নাম ধারণ করে, নাম হলো মেঘনা। কি নাম? মেঘনা। এই যে কালো অঙ্কিত রেখাটুকু, এটুকুর নাম হলো মেঘনা। এবার আমরা মেঘনা নদী পেলাম, এবার দেখব মেঘনা কোথায় গিয়ে থাকে। এই মেঘনা মূলত কি হলো, মেঘনার উৎপত্তিটা আসলো কোত্থেকে? কালনী স্রোত এবং পুরাতন ব্রহ্মপুত্র মিশে এখানে তৈরি হলো মেঘনা নদী। এই মেঘনা নদী চলতে চলতে এসে পদ্মার সাথে মিলিত হলো ঠিক এই জায়গাটায়। অর্থাৎ পদ্মা এবং মেঘনা যেই জায়গাটায় মিলিত হয় তার নাম হলো চাঁদপুর। কিপুর? চাঁদপুর। চাঁদপুরে এসে পদ্মা এবং মেঘনা মিলিত হলো চাঁদপুরে মিলিত হওয়ার পরে আমরা দেখলাম যে পদ্মাও ঠিক মেঘনার স্রোতে মিশে গেল এবং নাম ধারণ করলো মেঘনা। অর্থাৎ বঙ্গোপসাগরে পৌঁছানো অবধি এই নদীর নাম মেঘনাই রয়ে গেছে।
তার মানে বাংলাদেশের সবগুলো নদী কম বেশি মেঘনা নদীর স্রোতের ভিতর দিয়ে বঙ্গোপসাগরে উপনীত হয়েছে। এই তো, তাহলে বাংলাদেশের পার্সপেক্টিভে আমি যদি দেখি যে পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র এবং মেঘনা এই 4টি নদীর মানে অবদান সবচেয়ে বেশি, এবং এই 4টা নদ থেকেই এদের শাখা উপশাখা কিন্তু সারা দেশকে আবৃত করে আছে। তার মানে আরেকটু আমরা দেখব, ঠিক এই জায়গাটা আমরা যদি দেখি, এখান থেকে আরেকটি নদী প্রবেশ করেছিল, নাম হলো কর্ণফুলী। এই কর্ণফুলী মূলত হলো পার্বত্য চট্টগ্রাম, অর্থাৎ চট্টগ্রামের ভিতর দিয়ে, আমরা জানি চট্টগ্রাম যে বন্দর রয়েছে সেটাও কিন্তু কর্ণফুলী নদীতেই। তো এই কর্ণফুলী নদীর ভিতর দিয়ে এটিও কিন্তু এসে মেঘনার স্রোতে মিশে গিয়ে আবারও বঙ্গোপসাগরে উপনীত হয়েছে। এটি গেল আমাদের বাংলাদেশের মূল মূল জায়গাগুলো। আমি আরেকটু পয়েন্ট আউট করে দিচ্ছি, যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটাও করতে পারেন। কি বললাম? তিস্তা ঢুকেছে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা নীলফামারী দিয়ে। তা আপনি মনে রাখতে পারেন না, মনে রাখার জন্য সবচেয়ে সোজা বুদ্ধি কি, এখান থেকে আপনি তিস্তা নেবেন, নেবেন, আর নীলফামারী নেবেন আপনি মনে রাখতে পারেন তিনি, তাহলে হয়ে গেল। আমি একটু পরে টপিকগুলো দিচ্ছি, খুব মজা করে দেওয়ার চেষ্টা করব। এখন আমাকে একটু বলেন যে এই যে টপিকটা আমি বললাম, 4টা নদীর যে অবস্থান বললাম বাংলাদেশের বিভিন্ন জায়গা দিয়ে চলে গেল, এই জায়গাগুলো কি ক্লিয়ার কিনা, কিংবা এই পয়েন্ট আউট যেই সংযম স্থল যেগুলো রয়েছে সেখানে কারো বাসা রয়েছে কিনা। যেমন এখানে আমি বললাম কুড়িগ্রামের চিলমারি বন্দর বললাম, এছাড়াও আমি বললাম জামালপুরের দেওয়ানগঞ্জ, যেখানে ব্রহ্মপুত্র ভেঙে দুটো হয়ে যায়, নাম ধারণ করে যমুনা এবং পুরাতন ব্রহ্মপুত্র। এবং এছাড়াও আমি বললাম যে পদ্মা এবং যমুনা যেই জায়গায় মিলিত হয় সেটা হলো গোয়ালন্দ রাজবাড়িতে তোমার বাড়ি আছে কিনা সেটিও জানতে পারো। কিংবা এখান থেকে বললাম সুরমা এবং কুশিয়ারা যেই নদ দুটি কালনী নামক জায়গায় এসে তারা একত্রিত হলো এবং মিশে গেল পুরাতন ব্রহ্মপুত্রের সাথে, সেই জায়গাতেও কারো বাড়ি আছে কিনা আমার খুব জানার ইচ্ছে করছে, এই কারণে যে এই সংযম স্থলগুলো অনেক বেশি শক্তিশালী হয় এবং দেখতেও অনেক সুন্দর লাগে। তিস্তা তো লালমনিরহাট দিয়ে প্রবেশ করেছে, শাহ আলম। বিশ্বাস না হলে তুমি নীলফামারীতে গিয়ে দেখে আসতে পারো আসলেই তিস্তা নদীটা কোন জেলা দিয়ে প্রবেশ করেছে। হ্যাঁ, লালমনিরহাট এবং নীলফামারী জেলা যেহেতু এখানে একই সীমান্ত বরাবর, সো নীলফামারীর ভিতর দিয়ে কিন্তু প্রথম মুখটা ঢুকেছে। তারপরে বিষয়টা এইরকম, এইখানে জায়গাটায় এইভাবে ঢোকার পরে একটু বাঁক আছে, এখানে এই বাঁকের অঞ্চলটুকু এখানে পড়ে গেছে লালমনিরহাট। তার মানে তো এই না যে লালমনিরহাটের ভিতর দিয়ে প্রবেশ করেছে, মূলত প্রবেশ করেছে নীলফামারী দিয়ে। নদ ও নদীর মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা এইরকম হতে পারে যে মানে আমরা লিঙ্গ ভেদে যদি বলি, স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ, সেক্ষেত্রে যদি বলি তাহলে খুব সোজা যে নদ যদি বলি আর যদি বলি নদী, দুটোর মধ্যে আসলে কি কোনো পার্থক্য আছে? না, স্রোতগত দিক থেকে তেমন কোনো পার্থক্য নেই। পার্থক্যটা হলো নামগত দিক থেকে, অর্থাৎ যেই নদীর নামের শেষে অধ্বনি রয়েছে সেটিকে আমরা বলবো নদ, আর যেই ধ্বনির শেষে বাকি ধ্বনিগুলো রয়েছে অর্থাৎ ই, উ, হ্রস্ব ই, দীর্ঘ, এই টাইপের যে ধ্বনিগুলো রয়েছে সেগুলো হলো নদী। যেমন আমি যদি বললাম ব্রহ্মপুত্র, কি বললাম? ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র এখানে শেষে কি রয়েছে? অ রয়েছে, আমরা এটাকে বলবো নদ। আমরা বললাম কপোতাক্ষ, কি বললাম? কপোতাক্ষ। এই যে শেষে কি রয়েছে? অ রয়েছে, কপোতাক্ষ, ও আসতেছে। তারপর কি বললাম? ব্রহ্মপুত্র, ও আসতেছে। অ বা ও ধ্বনি আসার কারণে এটি হলো পুরুষ। আর নদী অর্থাৎ এখানে হ্রস্বই আছে, যেমন যদি বলি পদ্মা, আকার চলে আসলো, মিলল না। যদি বলি মেঘনা, আকার চলে আসলো, মিলল না। যদি বলি কর্ণফুলী, দীর্ঘইকার চলে আসলো, মিলল না। তার মানে এগুলো হলো মানে নদী। ঠিক আছে? স্যার ক্লাস তো পাবলিকলি চলছে, রাইট? ক্লাস আজকে পাবলিকলি চলছে। আচ্ছা, প্রথমে একটা রিকোয়েস্ট করে আমি বলতে ভুলে গিয়েছিলাম, তোমরা যারা যেখান থেকে দেখছো প্লিজ ঝটপট করে ক্লাসটা শেয়ার করে দাও, কারণ তোমার একটা শেয়ারে কিন্তু আমি অনুপ্রাণিত হব, ক্লাসটা আরও জমজমাট হবে। তুমি বিশ্বাস করো বা না করে একটু পরে তুমি বুঝতে পারবে যে ইন্টারন্যাশনাল যে স্টেটগুলো রয়েছে, প্রণালীগুলো রয়েছে, সেগুলো কত সহজে ছন্দ আকারে মনে রাখা যায় এবং
আমি আশা করি আজকের পর থেকে এটি নিয়ে আর কোনো ধরনের কনফিউশন তৈরি করবে না এবং আজীবন মনে থাকবে ইনশাল্লাহ। শাহাদাত গাজী, চিত্রটা আরেকবার সংক্ষেপে দুবার বললাম, আচ্ছা দেখি আর কেউ বললে তারপর বলবো। মঈনুদ্দিন, অনেক সুন্দরভাবে বুঝিয়েছি, থ্যাংক ইউ। নদ নদী বলতে কি বুঝায় ভাইয়া? বললাম, এই যে এখনই বললাম, এটা পড়লেই হবে। পদ্মা নদীর প্রবেশদ্বার চাঁপাইনবাবগঞ্জ, রাইট, তোমার বাসা, থ্যাংক ইউ। প্রিয়া চৌধুরী, জামালপুর থেকে, রাইট, জামালপুরের দেওয়ানগঞ্জ, যেখানে ব্রহ্মপুত্র ভেঙে খানচুর হয়ে গেছে, তাই তো? ধারলা ব্রিজ আমাদের কুড়িগ্রাম, অবশ্যই ঘুরতে যাব, ঠিক আছে। তার মানে দেখতে পাচ্ছি যেহেতু বাংলাদেশ নদীমাতৃক দেশ, সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, নদী কেন্দ্রিক জায়গা থেকে সবাই থাকবে, এটি জানার বিষয়। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমরা আমাদের বিপদ কখন আসে, সেটি প্রাকৃতিকভাবেই হোক আর যেভাবেই হোক না কেন, এই বিপদে কিন্তু একে অপরের সাথে কোঅপারেশন করাটা অনেক বেশি জরুরি। আজকে সিলেটবাসী পানিতে ডুবে আছে আজ কয়েকদিন ধরে, আমরা দেখতে পাচ্ছি তারা শুদ্ধ পানি এবং খাবারের সংকটে ভুগছে এবং অনেক মানুষ কিন্তু এই স্রোতে ভেসে চলে গেছে। তো যেই কারণে হয়েছে সেটা তোমরা বুঝতেই পারছো। এই পূর্বাঞ্চলীয় যে অঞ্চলগুলো সেগুলো মূলত পাহাড়ি ঢল নামে, মেঘালয় থেকে হঠাৎ করে পানি কিন্তু বাংলাদেশে প্রবেশ করে এই সুরমা কুশিয়ারাগুলো দিয়ে। আর সুরমা এবং কুশিয়ারা নদগুলোতে দীর্ঘদিন ড্রেজিং না হওয়ার কারণে এই নাব্যতা কমে গেছে, ফলে পানি ধারণ ক্ষমতা একদমই কম, ফলে হঠাৎ করেই কিন্তু এই জায়গা থেকে পানিগুলো উপচে পড়ে। উপচে পড়ার কারণেই কিন্তু এখানে সবচেয়ে বেশি বন্যা দেখা যায়, হঠাৎ বন্যা যেটাকে বলে, আকস্মিক বন্যা। চিত্রটা আরেকবার সংক্ষেপে প্লিজ। ওকে, লাস্ট সংক্ষেপে আরেকবার বলছি। আমরা বললাম তিস্তা বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা নীলফামারী দিয়ে প্রবেশ করে। কোন জেলা দিয়ে প্রবেশ করে? নীলফামারী দিয়ে প্রবেশ করে। এই নীলফামারী দিয়ে প্রবেশ করতে করতে আসলো, এইটুকু আসে, আসার পর হঠাৎ করেই ব্রহ্মপুত্র নদী, যেটার উৎপত্তি কোথায় বলো তো? মানে তিব্বতের কৈলাস পাহাড় থেকে। এই তিব্বতের কৈলাস পাহাড় থেকে উৎপত্তি লাভ করে ব্রহ্মপুত্র বাংলাদেশের কুড়িগ্রাম জেলা দিয়ে ঢোকার পরে আমরা দেখলাম যে তিস্তা এবং ব্রহ্মপুত্র মিলিত হয়েছে কোথায়? কুড়িগ্রামের চিলমারি বন্দরে, চিলমারিতে। এই চিলমারিতে এসে তারা কি হলো? মিলিত হলো। মিলিত হওয়ার পরে এটি নাম হয়ে গেল, অর্থাৎ দুটি নদী এক হয়ে নাম হয়ে গেল ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র। এবার এই ব্রহ্মপুত্র নদী কিছু কাল চললো, কতদূর পর্যন্ত চলছে? জামালপুর পর্যন্ত। জামালপুরে এসে 1895 সালে একটা ভূমিকম্প হয়, যেটার মাত্রা ছিল 8.1 রিক্টার স্কেল ভূমিকম্প, অনেক শক্তিশালী একটা ভূমিকম্প ছিল, সেটা আসামে সংঘটিত হয়েছিল। এটার প্রভাবে ব্রহ্মপুত্র ভেঙে যায়, দুটো পার্ট হয়, পার্ট হয়ে একটা চলে যায় বাংলাদেশের পশ্চিমাঞ্চলীয় দিক থেকে আর একটা চলে যায় পূর্বাঞ্চলীয় দিকে। এই দুটো পার্ট যখন হয়ে গেল, তখন একটার নাম হলো পুরাতন ব্রহ্মপুত্র, এটা হলো পুরাতন ব্রহ্মপুত্র, আর আরেকটি হলো নতুন নাম হলো কি যমুনা। এই যে পুরাতন ব্রহ্মপুত্র এবং যমুনা। আবার দেখলাম আমরা যে চাঁপাইনবাবগঞ্জের ভিতর দিয়ে একটি নদী প্রবেশ করে, নাম হলো পদ্মা। এই পদ্মার উৎপত্তিটা কোথায়? হিমালয়ের গঙ্গোত্রী মানে হিমবাহ থেকে। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে পদ্মার উৎপত্তি। এই পদ্মার উৎপত্তি হলো হিমালয়ের গঙ্গোত্রী ইয়া থেকে। এখন দেখো যে এই যে পদ্মা আমরা বলছি, পদ্মার ভারতীয় নাম কি? গঙ্গা। পদ্মার ভারতীয় নাম যেহেতু গঙ্গা, এই গঙ্গা নামটা আসলো কোত্থেকে? গাঙ্গোত্রী থেকে। কোত্থেকে? গাঙ্গোত্রী থেকে। এই গাঙ্গোত্রীটা কোথায়? হিমালয় পাহাড়ের, হিমালয় পাহাড়ের একটি ধারা এই গাঙ্গোত্রী। ক্লিয়ার? এটা যখন আসলো, এই পদ্মা গিয়ে যমুনার সাথে মিলিত হয়েছে। পদ্মা এবং যমুনা মিলিত হয়েছে কোথায়? রাজবাড়ির গোয়ালন্দে। রাজবাড়ির গোয়ালন্দে। এই রাজবাড়ির গোয়ালন্দে মিলিত হওয়ার পরে এই যমুনার নাম আর যমুনা থাকলো না, কারণ এই পদ্মার স্রোত তাকে গ্রাস করে ফেললো, অর্থাৎ মিলেমিশে এক হয়ে গেল, নতুন নাম হয়ে গেল কি? পদ্মা। এই পদ্মাও চলতে থাকলো। আবার এই যেখানে আমরা দেখলাম যে ব্রহ্মপুত্র, সেই ব্রহ্মপুত্র নদ সামনে চলতে চলতে আসলো কোথায়? কালনির কাছে। কালনিটা কোথায়? আজমিরিগঞ্জে। আজমিরিগঞ্জ কোথায়? হবিগঞ্জে। হবিগঞ্জের আজমিরিগঞ্জে কালনি। এই কালনিটা আসলে কে? কালনি হলো সুরমা এবং কুশিয়ারা। সুরমা এবং কুশিয়ারা নদ দুইজন এক হয়ে কালনিতে এসে নাম ধারণ করে, আজমিরিগঞ্জে এসে নাম ধারণ করে কালনি। এই কালনি এবং পুরাতন ব্রহ্মপুত্র এক হয়ে গেল। এইবার এই পুরাতন ব্রহ্মপুত্র এবং কালনি দুটো নতুন একটা নাম ধারণ করলো, নাম হলো মেঘনা। কি নাম? নাম হলো মেঘনা। এই মেঘনাও চলতে থাকলো। এদিক থেকে
পদ্মা এবং যমুনা একত্রিত হয়ে নাম ধারণ করলো পদ্মা। পদ্মা এবং মেঘনা একত্রিত হলো, অর্থাৎ সংযোগ ঘটলো কোথায়? চাঁদপুরে। এই চাঁদপুর থেকে নতুনভাবে মেঘনা আবার চলতে লাগলো, একদম চলে গেল কোথায়? বে অফ বেঙ্গলে। এই তো হলো বেসিক পার্ট। এটা হলো বাংলাদেশ নদ নদীর বেসিক পার্ট। তুমি বিশ্বাস করো, এই পার্টটুকু তুমি জাস্ট মনে রাখো, তারপরে দেখো শাখা উপশাখায় কত সোজাভাবে মনে রাখা যায়। আর এটার বাইরে আসলে বোঝার তেমন কিছু নেই। তোমরা কি শেয়ার করেছো? যারা যারা শেয়ার করেছো তারা ডান লেখো। আর স্পেশাল থ্যাঙ্কস ফ্রম ইংলিশ মজা স্টুডিও থেকে আমি তোমাদেরকে জানাচ্ছি যারা তোমরা শেয়ার করে দিলে। ঠিক আছে, চাইলে তোমাদের ফ্রেন্ডকে তুমি মেনশনও করতে পারো আমাদের এই লাইভ ক্লাসটিকে। হবিগঞ্জ কোথায়? সিলেটে। হবিগঞ্জ তো অবশ্যই সিলেট বিভাগের মধ্যে, তাই না? ওকে, তোমরা অনেকেই ডান বলেছ। 1787 সাল, মেবি আমার সালটা ভুল হতেও পারে, তোমরা একবার চেক করে নিতে পারো। 1787 কি 1887 আমি এই মুহূর্তে মনে পড়ছে না, পরে মনে পড়লে আমি জানাচ্ছি তোমাদের। ওকে, যে কারণে হয়েছিল সেটা হলো ভূমিকম্প। এই বিষয়টা হলো ইম্পর্ট্যান্ট। আপনার ইউটিউব চ্যানেল আছে কি? না, আমার কোনো ইউটিউব চ্যানেল নেই। আমাদের ইংলিশ মজা ইউটিউব চ্যানেল রয়েছে, সার্চ দিলে তুমি পেয়ে যাবে সব কিছু। স্যার হোয়াটস ইউর নেম? আমি নাম বলেছি, এবি রাজু। তারপর একবার লিখে দেই এবি রাজু। ওকে, অনেকেই তোমরা শেয়ার করেছো, আমি চাই তোমরা সবাই শেয়ার করো। ঠিক আছে, তার মানে আমরা নদ নদীর প্রাথমিক পাঠটা আমি শেষ করলাম। এবার দেখি মনে রাখার জন্য আরও কিছু ইজি টেকনিক অবলম্বন করা যায় কি না। রাইট, ঠিকই আছে। 1787 সাল। 1787 সালে ব্রহ্মপুত্র ভেঙে যায়, দুটো নদীতে রূপান্তরিত হয়। থ্যাংক ইউ। তার মানে আমি এটা এখন মিশিয়ে দিচ্ছি, কেমন? এটা আমি মিশিয়ে দিই, কিংবা এটা একটু সাইড করে রাখি। আমরা এখন আরও কিছু টেকনিক একটু দেখব। মিশিয়ে দিলাম। ওকে, আর ইংলিশ মজা থেকে কিন্তু বর্ণাঢ্যদের সাহায্য করার জন্য আমাদের ইংলিশ মজা কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে তাদেরকে সাহায্য করার জন্য। যদি তোমাদের ভিতরে কেউ সাহায্য করতে চাও তাহলে অবশ্যই পেজে তোমরা বিস্তারিত লিঙ্ক দেখে তারপরে হেল্প করতে পারবে। আমরা খুব দ্রুতই ইংলিশ মজার পক্ষ থেকে এই সাহায্যগুলো পৌঁছে যাবে। এটা আমি চাপিয়ে রাখলাম। ওকে, ফাইন। এবার আমরা দেখব যে এই যে মনে থাকে না কেন, কোন নদীটা কোন জেলার ভিতর দিয়ে ঢুকলে এটা কেন এলোমেলো হয়। দেখো, খালি খুব কত ইজিভাবেই বলা যায়, জাস্ট খালি একবার দেখো। ব্ল্যাক। ওকে, আমরা কি বললাম? তিস্তা উত্তরাঞ্চল দিয়ে ঢুকেছে। তো আমরা যদি দেখি যে উৎপত্তি স্থল থেকে এটা নামটা আসলে কি, কোন জেলা দিয়ে ঢুকেছে, তা আমরা প্রবেশ মুখ কি লিখব? প্রবেশ মুখগুলো। আচ্ছা, প্রথমে যদি দেখি যে তিস্তা, আমি বললাম তিস্তা নদীটা তুমি জাস্ট মনে রাখবে এইভাবে। দেখো, তিনি বলো, তিতে হলো কি তিস্তা, আর নিতে হলো নীলফামারী। তুমি আর ভুলবে না যে তিস্তা নদী নীলফামারীর ভিতর দিয়ে প্রবেশ করেছে। ওকে, একটা গেল। আবার যদি বলি যে ব্রহ্মপুত্রটা খুব সহজে তুমি মনে রাখতে পারো যে ব্রহ্মপুত্রটা আসলে কোন জেলাতে ঢুকেছে। তুমি বলতে পারো বকু। ব্রহ্মপুত্র এখানে হলো কুড়িগ্রাম। তার মানে আমি জাস্ট দেখালাম যে এইভাবে মনে রাখা যায় খুব সহজে। এইভাবে মনে রাখার টেকনিকগুলো অবলম্বন করে আর কখনোই ভোলা সম্ভব না। তুমি চাইলেও কখনো আর ভুলতে পারবে না। ভোলা সম্ভব না। আমি বললাম যে মেঘনা, জাস্ট এটা বলো, আমার সাথে সাথে বলো এই যে নামটা কি, মেসি। আমি কিন্তু আবার আর্জেন্টিনার ভক্ত না কিংবা মেসিরও ভক্ত না, জাস্ট মনে রাখার জন্য বললাম। কি বললাম? মেসি।
এই মেসি দ্বারা তুমি কীভাবে মনে রাখতে পারো? মেতে হলো মেঘনা, মেতে মেঘনা ঢুকেছে কোন জেলা দিয়ে? সিলেট দিয়ে, হয়ে গেল। তার মানে এভাবে মনে রাখা যায়। কিন্তু এছাড়া আমি যদি বলি যে যমুনা, যমুনা কোন মানে ইয়াতে ঢুকলো, সে যমুনা যদি বলি সেটাও কি কুড়িগ্রামই হবে, কারণ সে তো ব্রহ্মপুত্র থেকেই আসছে। তার মানে তুমি বলতে পারো জকু, যমুনা কুড়িগ্রাম, হয়ে গেল জকু। তাহলে আর ভুলবে না, এইভাবেই মনে রাখা যায়। কিংবা তুমি বলতে পারো যে নাক বলতে পারো, যেমন নাফ নদী, নাফ নদী কীভাবে ঢুকেছে কোন জায়গা থেকে? তুমি বলা জাস্ট নাক, এই নাফ নদী। আর কত হলো কক্সবাজার, এই কক্সবাজার এবং নাফ নদী, জাস্ট মনে রাখবে কি নাক। তার মানে অনেকভাবেই মনে রাখা যায়, আমরা একটু মানে টেকনিক অবলম্বন করলেই কিন্তু খুব দারুণভাবেই মনে রাখা যায়, তাই না? এই যে নাতে নাক আর কত হলো কক্সবাজার, তো এইভাবে মনে রাখবে। কেমন? যেমন তুমি বললে যে হালদা নদী, হালদা নদী এখন কোন জেলাতে প্রবেশ করে তুমি জানো না, তোমাকে মনে নেই, জাস্ট মানে একটু মাথায় রাখার চেষ্টা করবে যে এভাবে লিখলে যে হাখা, হালদা, খাগড়াছড়ি, বাস হয়ে গেল হালদা, খাগড়াছড়ি। তোমরা কি সবাই শেয়ার করেছো? শেয়ার না করলে কিন্তু অনেক কঠিন করে পড়ানো হবে, এটি কিন্তু বললাম। অনেক কঠিন কঠিন মানে ভাষা ব্যবহার করা হবে। তার মানে টেকনিকগুলো এভাবে মনে রাখতে পারো, জাস্ট প্রথম অক্ষর দিয়ে জুড়ে দিবে। যেমন পদ্মা, পদ্মা বললাম, তা পদ্মা আমাদের প্রবেশ করেছে কোন জায়গা দিয়ে? চাপাই দিয়ে। এখান থেকে পটা নাও, আর চাপাই থেকে নাও চা, পচা, পচা, পদ্মা পচা, হয়ে গেল চাপাই নবাবগঞ্জ, পচা। করেছো, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। যারা শেয়ার করেছো ওদেরকে অনেক বেশি থ্যাংক ইউ, অনেক বেশি ওয়েলকাম জানাচ্ছি ইংলিশ মজার স্টুডিওর পক্ষ থেকে। আর যারা শেয়ার করোনি, এখনও বলছি শেয়ার করো, ঠিক আছে। এবার আমরা দেখব সংযোগ স্থলগুলো, যেখান থেকে প্রশ্ন হয় বারংবার। আমি ওখানে বলেছি, তারপরে হয়তো অনেকের ক্লিয়ার হয়নি। এবার একটু টেকনিক অবলম্বন করে মিলিত স্থান যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু আমরা জানার চেষ্টা করি। দেখো, মিলিত স্থান যদি আমরা দেখি, যে নদীর মিলিত স্থান, নদীর মিলিত স্থল, এই নদীর মিলিত স্থল সম্পর্কে যদি আমরা একটু দেখি, তাহলে দেখো আমি জাস্ট লিখবো, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো কিংবা লিখতে পারো ঝটপট করে। আমি বললাম যে চাঁদে পদ্ম মেঘ জমেছে। কি বললাম? চাঁদে, চাঁদে, চাঁদে পদ্ম মেঘ জমেছে, চাঁদে পদ্ম মেঘ জমেছে। এই কথা বলার পরেও যদি কেউ না বুঝে, তাহলে তো তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। তো চাঁদে পদ্ম মেঘ জমেছে, এর মানেটা কি? এর মানেটা হলো খুব সোজা, চাঁদপুর, পদ্মা এবং মেঘনা কি করেছে? যোগ। এই চাঁদপুরে এসে পদ্মা এবং মেঘনা মিলিত হয়েছে, তার মানে এটা হলো সংযোগ স্থল বা মিলিত স্থল। মোহনা যেটিকে আমরা বলি, কি বলি? মোহনা বলি, মোহনা। ক্লিয়ার? আচ্ছা, আবার যদি বলি যে কুড়িগ্রামে, কুড়িগ্রাম আমরা জানি কি মানে ব্রহ্মপুত্র প্রবেশ করেছে। তো যেভাবে মনে রাখবে যে কুড়িগ্রামে তীব্র শীত, কীভাবে মনে রাখবে? সত্যি কথা, কিন্তু কুড়িগ্রামে প্রচুর শীত হয়। কুড়িগ্রামে তীব্র শীত। এবার দেখো তো, কুড়িগ্রামে তীব্র শীত, এই কথাটা কত সোজা। তো কুড়িগ্রামে কি হয়েছে? তীব্র। দেখো, এই যে এটা হলো তিস্তা, এটা তিস্তা, আর এই হলো ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র। এখন বলো তো, এর চেয়ে কি সোজা টেকনিক করা সম্ভব? এর চেয়ে সোজা টেকনিক আর হয় না। জাস্ট দু একবার পড়লে কিন্তু মনে থাকবে যে চাঁদে পদ্ম মেঘ জমেছে, চাঁদে পদ্ম মেঘ জমেছে, শেষ হয়ে আমরা পেয়ে গেলাম চাঁদপুরে। কুড়িগ্রামে তীব্র শীত, তিস্তা এবং ব্রহ্মপুত্র মিলিত হয়েছে কুড়িগ্রামের চিলমারিতে।
তাই না? ওকে, এরপর আমরা যদি বলি যে আর কোনটা বলা যায়, যেমন আজ খুশির সুর বাজছে, কি বললাম? আজ খুশির সুর বাজে, আজ খুশির সুর বাজে। এই যে আজতে মনে রাখবে কি, আজমেরিগঞ্জ, হবিগঞ্জের আজমেরিগঞ্জ, আজতে হলো আজমেরিগঞ্জ। তারপরে দেখো খুতে হলো, এখান থেকে একটু মানে কুশিয়ারা যে বিষয়টুকু, খর জায়গায় ক ভাববে, কেমন? তো কুশিয়ারা, আর সুরতে হলো সুরমা, এই দুটো মিলিত হয়েছে কোথায়? আজমেরিগঞ্জে, আজমেরিগঞ্জে। ঠিক আছে, আজমেরিগঞ্জের কুশিয়ারা এবং সুরমা। ওকে, এভাবে কি আরও দেব? আচ্ছা, আর দুই একটা দিই। এরপরে যদি আমরা দেখি যে বগুড়ার জবা ফুল, কি বললাম? বগুড়ার জবা ফুল, বগুড়ার জবা ফুল, বললাম বগুড়ার জবা ফুল, হতেই তো পারে বগুড়ার জবা ফুল। তাই বগুড়া এসে কি হলো? যমুনা, জতে কি? যমুনা, আর বাতে কি? বাঙালি নদ। তোমরা কি জানো বাঙালি নামে একটা নদী আছে? বাঙালি নদী, ফেনী নদী। যেমন ফেনী নামে একটি নদীর নামে কিন্তু জেলার নামকরণ করা হয়েছে, সেটা হলো ফেনী, ফেনী নদী থেকে ফেনী জেলা। একইভাবে বাঙালি কিন্তু একটি নদী আছে, সেটি কিন্তু বগুড়াতে। তো এই যমুনা এবং বাঙালি এটির মিলিত স্থান কিন্তু বগুড়ায়। দিতে থাকেন, ওকে ঠিক আছে। এছাড়াও চট্টগ্রামে যদি বলি, চট্টগ্রামের হাল ধরেছে কর্ণ, কি বললাম? চট্টগ্রামের হাল ধরেছে কর্ণ, চট্টগ্রামের হাল ধরেছে কর্ণ, চট্টগ্রামের হাল ধরেছে কর্ণ। দেখো চট্টগ্রাম, হালদা আর কর্ণফুলী, চট্টগ্রামের হাল ধরেছে কর্ণ, চট্টগ্রামের হাল ধরেছে কর্ণ, কর্ণফুলী এবং হালদা নদী চট্টগ্রামে এসে মিলিত হয়েছে। বাঙালি নদী আমাদের এলাকা দিয়ে বয়ে গেছে, সাগর হোসাইন। গুড, তোমরা অনেক লাকি। ওকে, আর কি বলা যেতে পারে? যেমন খুলনার কথা যদি বলি, খুলনার দিকে, তাহলে খুলনাতে আমরা বলতে পারি যে খুলনার রূপ, কেমন মাইন্ড করার কিছু নেই, পড়ার ক্ষেত্রে আমরা পড়ছি জাস্ট। খুলনার রূপ খুলনার রূপ পশুর মতো, খুলনার রূপ পশুর মতো। আমরা কিন্তু সিরিয়াসলি এখান থেকে কিছুই মনে করব না। এবার দেখো, খুলনা জেলায় রূপসা নদী এবং পশুর নদী, খুলনা জেলায় কি মিলিত হয়েছে? রূপসা নদী এবং পশুর নদী। এখন আমাকে বলো তো, পশুর নদীতে কোন বন্দর রয়েছে? পশুর নদীতে একটা বন্দর আছে, যেটি একটা সোজা করে দিই, 1950 সালে প্রতিষ্ঠিত হয়। সেই বন্দরটার নাম কি? খুলনার রূপ পশুর মতো। রাইট, রূপসা এবং পশুর দুটোই মিলিত স্থান আসলে খুলনায়, এবং দুটোই খুলনারই নদী। জয়তী মণ্ডল, রাইট, মংলা, কি হবে? মংলা। এই পশু নদীতে কি রয়েছে? মংলা বন্দর রয়েছে, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মংলা। ওকে, তোমরা অনেকেই অ্যান্সার দিচ্ছ, একদম কোশ্চেন করার সাথে সাথে যে ঝটপট অ্যান্সার পাওয়া যায়, মানে এটা প্রমাণ করে ইউ আর সো ব্রিলিয়ান্ট। থ্যাংক ইউ। ওকে, আর একটা আমরা দেখতে পারি, সেটি হলো পদ্মা সম্পর্কে বলিনি, তাই তো? পদ্মা সম্পর্কে বলতে গেলে আমরা বলবো, এভাবে মনে রাখতে পারো, গোয়ালে গোয়ালে পচ ধরেছে, মানে পচন ধরেছে টাইপের হতে পারে, হতেই পারে। তো এই গোয়ালন্দে পদ্মা এবং যমুনা, গোয়ালন্দে কি? পদ্মা প্লাস যমুনা, এই দুটো মিলিত হয়েছিল, হয়েছে গোয়ালন্দে। গোয়ালন্দ কোথায়? রাজবাড়িতে।
আলহামদুলিল্লাহ, এখনও তোমরা 850 জন লাইভে আছো, কিন্তু শেয়ার করেছো মাত্র মাত্র 300 জনের কাছাকাছি। তোমরা সবাই শেয়ার করলে না কেন, এটি কিন্তু আমার জন্য অস্বস্তিকর। সো আমি চাই তোমরা সবাই শেয়ার করে দাও ঝটপট করে, কেমন? সবাই শেয়ার করে দাও ঝটপট করে। ওকে, এই কয়েকটা মনে রাখলেই চলবে, এই কয়েকটা সংযোগ বা মিলিত স্থল মনে রাখলেই চলবে, আপাতত আর প্রয়োজন নেই। এবার আমরা দেখব যে এই যে নদীগুলোর আমরা বললাম, সেই নদীগুলোর একটু উৎপত্তি সম্পর্কে যদি আমরা দেখি। উৎপত্তিটা মাঝে মাঝে আসে, আমি কয়েকটা ইম্পর্টেন্ট জাস্ট খালি উৎপত্তিগুলো লিখে দিই, তোমরা একটু লিখে নিতে পারো। সেটা হলো, যদি বলি উৎপত্তি, নদীর উৎপত্তি যদি বলি, প্রথমেই যদি বলি যে পদ্মা, তো আমরা পদ্মা লিখলাম একবার, আরেকবার বলি। পদ্মা মূলত হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে, গঙ্গোত্রী হিমবাহ থেকে এর উৎপত্তি, শেষ। এটুকুই মনে রাখো। পদ্মার আরেক নাম কি? গঙ্গা, ভারতে। আবার যদি বলে মেঘনা, এই মেঘনা নদী মূলত মণিপুরি পাহাড় থেকে উৎপত্তি। মণিপুরি পাহাড়। আরেকটা কথা মনে রাখি, বাংলাদেশের 54টা নদী রয়েছে ভারত থেকে, যেগুলো সরাসরি বাংলাদেশে প্রবেশ করেছে। আর ভারত এবং মায়ানমারের সাথে মাত্র 3টা নদীর সংযোগ রয়েছে। আর একটা মাত্র নদী আছে যেটা বাংলাদেশ থেকে ভারতে গিয়ে চলে গেছে, আর আসেনি। আর বাদ বাকি 3টা কিন্তু বাংলাদেশ থেকে ভারতে গেছে, আবার চলেও এসেছে। তোমাকে বলতে পারবে কোন নদীটা ভারতে গিয়ে আর ফিরে আসেনি? আচ্ছা, মেঘনা, মণিপুরি পাহাড়। এছাড়াও যদি আমরা বলি তিস্তা নদীর মূলত উৎপত্তিটা, আচ্ছা তিস্তা সম্পর্কে একটু বলি। এই তিস্তা নদীর আর একটা নাম হলো ডিহি। আসামে এই নদীটা ডাকা হয় ডিহি নামে, ডিহি। এছাড়াও এই নদীটার চায়না নাম যদি বলি, নাম হলো শানপো। সরি, এটা ব্রহ্মপুত্র, মিস্টেক হয়েছে। আচ্ছা, এই তিস্তা নদীর উৎপত্তি যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো তিস্তা নদীটা মূলত সিকিম পাহাড়। তিস্তা এবং করতোয়া সাথে লিখতে পারো। তিস্তা এবং করতোয়া এই দুটো নদী সিকিম পাহাড় থেকে এটির উৎপত্তি লাভ করেছে। এবার যদি বলি ব্রহ্মপুত্র, এই যে ব্রহ্মপুত্র যে নদ রয়েছে, এই ব্রহ্মপুত্র নদ মূলত হলো এসেছে তিব্বতের কৈলাস শৃঙ্গ থেকে। তিব্বতের কৈলাস শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে ব্রহ্মপুত্র, তিব্বতের কৈলাস শৃঙ্গ থেকে। তার মানে বোঝা যায় যে ব্রহ্মপুত্র নদটাই কিন্তু চায়না, ভারত এবং বাংলাদেশ, এই নদীটা কিন্তু দীর্ঘতম পথ অবলম্বন করেছে। ব্রহ্মপুত্র নদ তিব্বতের কৈলাস শৃঙ্গ থেকে, কৈলাস শৃঙ্গ। এছাড়াও যদি দেখি যে একটু আগে আমি বললাম যে এই যে ব্রহ্মপুত্র, এই ব্রহ্মপুত্রের ভারতীয় নাম হলো ডিহি, যেটি আসাম রাজ্যে যারা আছে ওরা বলে ডিহি। এছাড়া আর একটা নাম রয়েছে শানপো, এই টাইপের একটি নাম রয়েছে যেটি চায়নাতে বলা হয়ে থাকে। ব্রহ্মপুত্র। আর যদি বলি কর্ণফুলী নদ, বাংলাদেশের চট্টগ্রামে মূলত, এখানেই কিন্তু চট্টগ্রাম স্থলবন্দর, যেটি বাংলাদেশের সবচেয়ে বড় যে বন্দর, চট্টগ্রাম বন্দর যেটিকে আমরা বলি, সেই নৌবন্দর কিন্তু এই কর্ণফুলী নদীর তীরেই। এই কর্ণফুলী মূলত এটা মিজোরামের লুসাই পাহাড় থেকে, এটা হলো লুসাই পাহাড়। ওকে, এই কয়েকটাই জাস্ট আমরা মনে রাখবো। তার মানে আরেকবার বলি, পদ্মার কথা আসলেই আসবে গঙ্গোত্রী হিমবাহ, মেঘনার কথা আসলেই সুরমা এবং কুশিয়ারা, যার ভারতীয় অংশের নাম হলো বরাক। এই বরাক নদীর উৎপত্তি হলো মণিপুরি পাহাড়। এছাড়া যদি বলি তিস্তা লাভ করেছে, তিস্তা এবং করতোয়া এই দুটি নদী সিকিম পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে। এছাড়া যদি ব্রহ্মপুত্রের কথা বলি, তাহলে এসেছে তিব্বতের কৈলাস শৃঙ্গ থেকে। এছাড়া যদি বলি কর্ণফুলী, এই কর্ণফুলী এসেছে লুসাই পাহাড় থেকে। ওকে, শৃঙ্গ আর পর্বত পার্থক্য কিভাবে বুঝবো?
শৃঙ্গ মানে হলো এটার একটা বিষয় রয়েছে যেটি উলম্বভাবে ভাবে উঠে গেছে, তোমার কাছে মনে হবে যে এটা তো উঠা সম্ভব না, শৃঙ্গ টাইপের উলম্বভাবে উঠে যায়, সেটাই হলো শৃঙ্গ। আর পর্বতটা কিছুটা কি প্রশস্ত থাকবে। চলন বিল সবচেয়ে বড় বিল, চলন বিল সবচেয়ে বড় বিল, এটার ভিতর থেকে আত্রাই নদী প্রবাহিত হয়ে গেছে। এই তো, হ্যাঁ রাইট। কর্ণফুলী আর এক কারণে বিখ্যাত, সেটি হলো বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র, যেটিকে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নামে অভিহিত করা হয়। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কিন্তু কর্ণফুলী নদীর উপরেই বাঁধ দিয়ে তৈরি করা, এবং বাংলাদেশের একমাত্র খরস্রোতা যে নদী সেটিও কিন্তু কর্ণফুলী। থ্যাংক ইউ। ঠিক আছে, এগুলো তোমাদের খুঁটিনাটি একটু জানতে হবে, এগুলোই বারবার এসে থাকে। এবারে আমরা আমাদের নদ নদী এখানে পার্টটা শেষ করব, তবে আরেকটু জিনিস আমি দেখাবো, সেটি হলো গতদিন আমরা শাখা নদী সম্পর্কে আলোচনা করেছিলাম, এবার জাস্ট একটা অসাম টেকনিক তোমাদের বলে দিচ্ছি, সেটা হলো উপনদী যেগুলো রয়েছে সেখান থেকে কিছু পড়ার জন্য। আমরা এখন একটু উপনদী সম্পর্কে জানবো। শাখা নদী এবং উপনদীর মধ্যে প্রধান যে পার্থক্যটা সেটা হলো, একটি স্রোত গিয়ে যখন আরেকটি স্রোতে পানি প্রদান করে তখন সেটি হয়ে যায় উপনদী। আমি যদি বলি যে এটা একটা নদী আর এটা আরেকটা নদী, এই নদীটা এই নদীতে পানি দিলে তখন এটি হবে উপনদী। আর যদি এটি একটি নদী আর এখান থেকে আরেকটি নদী এসে এটাতে মিলিত হলো, এবার দেখো তো এই নদীটা এখানে পানি দিচ্ছে, তার মানে এটা হলো এটা হলো উপনদী, আর এটা হলো মূল নদী। আবার এই মূল নদী থেকে হঠাৎ কোনো এক সময় এখান থেকে পানি নিয়ে চলে যাচ্ছে আর একটা শাখা, তখন এটার নাম হলো শাখা নদী। ক্লিয়ার? শাখা এবং উপনদী। এবার আমরা দেখব শাখা এবং উপনদীর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কিছু শাখা নদী সম্পর্কে। গতদিন আমরা সম্ভবত উপনদী দেখিয়েছিলাম। প্রথমে যদি দেখি যে পদ্মা, পদ্মা এখান থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন হয়, যদি পরীক্ষা হয় এখান থেকেই প্রায় 99% সম্ভাবনা আছে যে পদ্মার শাখা নদী বা উপনদী যদি চায় তাহলে এখান থেকেই বেশিরভাগ দিয়ে দেয়। জাস্ট পদ্মা নদী শাখা নদীগুলো মনে রাখার জন্য খুব সহজে ছোট্ট একটা টেকনিক জাস্ট মনে রাখো, এভাবে লিখতে পারো যে কুমিরের বড় মাথা ভেঙে কুমিরের বড় মাথা ভেঙে কি হলো? আড়িয়াল কুমিরের বড় মাথা ভেঙে আড়িয়াল ভৈরবের সাথে মধুর সম্পর্ক গড়েছে। জাস্ট কনসেন্ট্রেশন এইদিকে। কি বললাম? পদ্মার শাখা নদীগুলো মনে রাখার সবচেয়ে সোজা টেকনিক। এই নদ নদীর পার্থক্য কি এটা বলেছি, প্রথমেই বলেছি, আরেকবার দেখে নিও কেমন। আচ্ছা, জাস্ট শাখাগুলো আমরা এইভাবে মনে রাখতে পারি, একটা সেন্টেন্সের মাধ্যমে কিন্তু মনে রাখা যায়। আমরা কীভাবে মনে রাখবো? কুমিরের থেকে মনে রাখবো হলো কুমারখালী। কি মনে রাখবো? কুমারখালী। তো এই কুমার নদ, এখান থেকে কুমার, এটা একটা শাখা নদী পদ্মার। বর থেকে মনে রাখবো বড়াই নদী। মাথা থেকে মনে রাখবো মাথা ভাঙা। আড়িয়াল থেকে মনে রাখবো আড়িয়াল খা। ভৈরবের থেকে মনে রাখবো ভৈরব। মধুর থেকে মনে রাখবো মধুমতি। আর গড়েছে থেকে মনে রাখবো গড়াই। এই তো, এই কয়েকটা নদী। জাস্ট কি বললাম? কুমিরের বড় মাথা ভেঙে আড়িয়াল খা ভৈরবের সাথে, এখানে সাথে লিখে দাও, ভৈরবের সাথে মধুর সম্পর্ক গড়েছে। কুমিরের বড় মাথা ভেঙে, আসলে কুমিরের মাথা বড়ই হয়। কুমিরের বড় মাথা ভেঙে আড়িয়াল ভৈরবের সাথে গভীর সম্পর্ক, মধুর সম্পর্ক গড়েছে। মধুর। একবার বলি, কুমির থেকে মনে রাখবো কুমার,
বর থেকে মনে রাখবো বড়াই, বর থেকে মনে রাখবো বড়াই। মাথা ভাঙা থেকে মনে রাখবো মাথা ভাঙা। আড়িয়াল থেকে মনে রাখবো আড়িয়াল খা। এছাড়াও ভৈরব, ভৈরবের থেকে মনে রাখবো ভৈরব নদী। মধুর থেকে মনে রাখবো মধুমতি। আর গড়েছে থেকে মনে রাখবো গড়াই। এটি কি মনে রাখা খুব বেশি কঠিন? কুমিরের বড় মাথা ভেঙে, কুমিরের বড় মাথা ভেঙে কি করেছে? আড়িয়াল ভৈরবের সাথে মধুর সম্পর্ক করেছে। ওকে, বেচারা কুমির। ঠিক আছে, এবারে আমরা চলে যাচ্ছি প্রণালী নিয়ে। তোমাদের কার কার সমস্যা আছে প্রণালী নিয়ে? প্রণালীটা আরও মজার টেকনিক আমি দিচ্ছি, যেগুলো এক কথায় জাস্ট অসাম এবং খুব সহজেই মনে রাখার টেকনিক তুমি পাবে। আরও কিছু নদীর আমি দিচ্ছি, আর 2-3টা দিয়ে দিই, ধৈর্য ধারণ করো। পদ্মা জানলাম, পদ্মার পরে আর কি জানতে পারিস? আমরা বলতে পারি যেমন যমুনা। যমুনা সম্পর্কে জানতে হলে যমুনার একমাত্র যেটা গুরুত্বপূর্ণ সেটা মনে রাখতে পারো ধলেশ্বরী নদী, এটি মনে রাখো। এছাড়াও আমরা মনে রাখতে পারি আর গুরুত্বপূর্ণ কি মেঘনা রয়েছে। মেঘনার যদি বলি উপনদী সম্পর্কে তাহলে বলতে পারো তিতাস, এটি মনে রাখতে পারো। এছাড়া ব্রহ্মপুত্র যদি বলি তাহলে এখানে মনে রাখবে জাস্ট শ্রী, মানে শ্রীকালী, শ্রী বংশী নদ কোথায় বাজায়? শীতলক্ষা। শ্রীকালী নদী, বংশী নদী এবং শীতলক্ষা। এই কয়েকটা জানলেই হবে, আর লাগবে না। আর পূর্বে আমরা একটা ক্লাসে কিন্তু বলেছিলাম নদ নদীর কিছু শাখা সম্পর্কে, শাখা নদী, সেই ক্লাসগুলো একটু দেখে নিতে পারো, তাহলে হয়ে যাবে। আমরা টাকা দিয়ে ভর্তি হলাম কি ফাও আবির রায়হান? আসলে তোমাদের হিসেবে আসলে ভিতরে কি হিংসে ভাবটা যাচ্ছে না, তাই তো? আমরা তো সব ক্লাস ইন্টারনালি নিচ্ছি, শিক্ষার ক্ষেত্রে একটু উদার হতে হয়। শেয়ার করে দাও ঝটপট। এবারে আমরা চলে যাব নেক্সট, অর্থাৎ আমাদের প্রণালী সম্পর্কে। প্রণালীতে সমস্যা নেই এরকম স্টুডেন্টই নেই, খুব কম স্টুডেন্ট আছে যাদের এই প্রণালীতে সমস্যা নেই। এখন প্রণালী নিয়ে কথা বলতে হলে মানচিত্রটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। তবে মানচিত্র তো আর 2-1 দিনের কাজ নয় যে তুমি সারা পৃথিবীর মানচিত্রটা খুব সুন্দরভাবে মনে রাখতে পারবে। সো এটার কারণে আমি কিছু তোমাদের শর্ট টেকনিক দিব, যেটা খুব সহজেই তুমি মনে রাখতে পারবে। দেখো, আমরা বললাম এশিয়া মহাদেশ এবং আফ্রিকা মহাদেশ। এই যে এশিয়া এবং আফ্রিকা, এই যে দুটি মহাদেশ, এই মহাদেশ বলো আর পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে রাষ্ট্রের সীমানা বলো, বেশিরভাগ সীমানাগুলো পার্থক্য হয় মূলত নদ নদীর সীমানা দ্বারাই। তো এই এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে, অর্থাৎ এই দুটো স্থলভাগকে পৃথক করেছে যে খাল, একটি খাল রয়েছে, নাম হলো সুয়েজ খাল, যেটি মিশরের দখলে আছে। 1956 সালে মিশর এটিকে জাতীয়করণও করে। এই সুয়েজ খাল মূলত এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে। তাহলে সংযুক্ত করেছে কাকে? সংযুক্ত করেছে ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে। এই যে দেখতে পাচ্ছ এই খালটা, এই যে পৃথক করেছে। এখন কথা হলো যে স্ট্রেইট বা প্রণালী যে কাজটা করে সেটি হলো স্থলভাগকে কি করে? পৃথক করে। আর জলভাগকে সংযুক্ত করে। এই তো, এইটা হলো প্রণালীর মূল কাজ।
এখন এইভাবে তো তোমরা পড়েছো, কিন্তু মনে থাকে না কেন? মনে থাকার জন্য কিছু টেকনিক অবলম্বন করতেই হবে, কিছু করার নেই। এখন তোমাকে যদি আমি বলি খুব সহজেই, তাহলে দেখো তুমি হঠাৎ করে তুমি বলবো যে এটা তো এত সোজা কেন? কি বললাম? সুয়েজ খাল। জাস্ট খুব সহজে যদি কমেন্ট দেখবো একটু পরে। আচ্ছা, সুয়েজ খাল, তার মানে দেখো তো একটু ছোট্ট করে এক জায়গায় একটু লিখো, জাস্ট ছোট্ট একটা কথা জাস্ট লিখো যে শুভ হলো। কি লিখবে? শুভ হলো। এই শুভ হলো কথাটা যে লিখলাম আমরা, শুভ হলো, এই শুভ হলো দ্বারাই দেখো তুমি খুব সহজে মনে রাখতে পারবে কিভাবে। সুয়েজ খাল, এই সুতে হলো কি? সুয়েজ খাল। এই সুয়েজ ভূমধ্য সাগর, বানানটা ভুল হয়েছে, সু জাস্ট ভুলো, শুভ হলো। সুতে কি? সুতে আমরা বললাম সুয়েজ, সুয়েজ খাল। ভূতে হলো ভূমধ্য সাগর, আর লোতে হলো লোহিত সাগর। সুয়েজ খাল কি করেছে? ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে। পৃথক করেছে কাকে? পৃথক করেছে আফ্রিকা এবং এশিয়াকে। বলবো কিভাবে? মূলত মিশর হলো আফ্রিকান রাষ্ট্র। মিশর হলো কি? আফ্রিকার দেশ, এখানে আফ্রিকার দেশ। আর এশিয়ার ঠিক এই জায়গাটায় সেটি হলো এশিয়ান কান্ট্রি। তার মানে তুমি যদি একটু টেকনিক অবলম্বন করো তাহলে কিন্তু তোমার আর হারানোর ভয় নেই। জাস্ট বললাম কি শুভ হলো, তুমি এইটুকু দিয়ে কিন্তু মনে রাখতে পারো। এখন আমি যদি এভাবে তোমাদের মানচিত্র আকারে দেখাই, আমি অনেকগুলোই দেখাতে পারবো। অনেকগুলো আমি তোমাদের জন্য এনেছি। আমি এখানে এনেছি কি? রেড সি। রেড সি মানে এডেন উপসাগর, এছাড়া রয়েছে রেড সি, সোমালিয়া, ইথিওপিয়া, এই যে জায়গাটুকু, এইভাবে আসলে মনে রাখাটাই কঠিন। এই জন্য তোমাদের যেটি করতে চাচ্ছি আমি, সেগুলো খুব সহজেই তোমাদেরকে মনে রাখার টেকনিকগুলো দিতে যাচ্ছি। এটি দেখালাম। যেমন আমি যদি বলি যে দারদানেলিস প্রণালী, এই দারদানেলিস প্রণালীটা কি করলো? মর্মর সাগর এবং কৃষ্ণ সাগর, মর্মর সাগর এবং কৃষ্ণ সাগরকে যুক্ত করেছে এই জায়গাটায়। পৃথক করেছে কাকে? পৃথক করেছে তুর্কি এবং গ্রিসকে। তো টার্কি এই জায়গাটায় তোমার এশিয়া রয়েছে, আর গ্রিস এখানে ইউরোপ রয়েছে। এবং পৃথিবীতে এই একটা কান্ট্রি, দুটো কান্ট্রি আছে, রাশিয়া এবং তুর্কি, অর্থাৎ তুরস্ক, যেটা নতুন নাম হলো তুর্কিয়ে। একটু মনে রাখো, তুরস্কের নতুন নাম হলো তুর্কিয়ে। তো এটাকে পৃথক করেছে। এইভাবে মনে রাখাটা তো কঠিন, অনেক কঠিন। তা আমি এখন যেটা চাচ্ছি সেটা হলো ডিরেক্ট তোমাদের ছন্দ আকারে দিয়ে দেওয়া, যাতে করে আর প্রবলেম না হয়। তোমরা এটা চাও কি না সেটি বলো। স্ট্রেইট অফ ডোভার বা ডোভার প্রণালী, রেড সি, ডেড সি, রেড সি বলছি। ওকে, তার মানে তোমরা ঝটপট করে তোমরা জাস্ট যে কাজটি করবে সেটি হলো, আমি ছন্দ আকারে তোমাদের প্রণালীগুলো দিয়ে দিচ্ছি এখন। জাস্ট এইটুকু মনে রাখলেই চলবে, তোমার পৃথিবীর বিশেষজ্ঞ হওয়ার কোনো দরকার নেই। তার মানে আমরা প্রথম থেকে যদি শুরু করি, বেরিং প্রণালী। বেরিং প্রণালী জাস্ট লেখো বেরিং। এই বেরিং দিয়ে জাস্ট লিখবে কিভাবে, যে শর্টকাট যেটি হলো আসিবে। আমি যেভাবে লিখছি জাস্ট এইভাবেই লেখো, আসিবে উত্তরে। শেষ, তোমার কাজ শেষ। বেরিং প্রণালী আর হারাবে না। কীভাবে মনে রাখবো? আতে হলো আসিয়া, অর্থাৎ
আমেরিকা, সরি, আতে হলো আমেরিকা। এই আমেরিকাকে কি করেছে? এশিয়া থেকে পৃথক করেছে, এশিয়া থেকে পৃথক করেছে, এটি হলো মাইনাস। এখান থেকে লিখলাম আমেরিকা, এখান থেকে লিখলাম এশিয়া, এ দুটোকে কি করেছে? মাইনাস, মানে পৃথক করেছে। বেরিং সাগর আর উত্তর সাগর, এ দুটোকে প্লাস। জাস্ট আমি এই কারণে বলছি যে জাস্ট তুমি মনে রাখো যে বেরিং ইকুয়াল লিখবে কি? 80 80 দ্বারাই তুমি বেরিং প্রণালীটাকে আমেরিকা থেকে এই যে এশিয়াকে পৃথক করলো এবং উত্তর সাগর থেকে বেরিং সাগরকে সংযুক্ত করলো। এটুকু মনে রাখলে কিন্তু হয়ে যায়। তো তোমার দুনিয়ার রাজ্য মনে রাখার তো কোনো দরকারই হয় না। ওকে, এরপরে যদি দেখি যে পক প্রণালী, পক প্রণালী কীভাবে মনে রাখবো? জাস্ট এভাবে মনে রাখতে পারো যে পক শ্রীবার আব্বা। দেখো তো, জাস্ট ছোট্ট একটা টেকনিক আমি বললাম যে পক শ্রীবার আব্বা। তার মানে পকতে হলো পক প্রণালী, শ্রীতে হলো শ্রীলঙ্কা, ভারতে হলো ভারত। এই জায়গাটায় দেখো এইখানে আ রয়েছে আর বয় ব রয়েছে, তাই না? জাস্ট কীভাবে মনে রাখবে যে ভারত সাগর এবং আরব সাগর এবং বঙ্গোপসাগর, আরব সাগর এবং বঙ্গোপসাগরকে যুক্ত করেছে, শ্রীলঙ্কা থেকে ভারতকে পৃথক করেছে। এরই নাম হলো পক প্রণালী। এছাড়াও যদি বলি যে মালাক্কা, কি বললাম? আগে এশিয়ারগুলো বললাম মালাক্কা। এই মালাক্কা প্রণালী কি করেছে? মালাক্কা জাস্ট মনে রাখে এইভাবে যে মালা সুমার ভাজা, মালা সুমার ভাজা। মালাক্কা প্রণালী সুমাত্রা, এই সুমাত্রা এবং মালয়েশিয়া এটিকে পৃথক করেছে, ভারত মহাসাগর এবং জাভা সাগর এটিকে সংযুক্ত করেছে। দেখো তো, এইভাবে যদি তুমি মনে রাখো, আমি টেকনিকগুলো অভ্যন্তরীণ গ্রুপে আমাদের দিয়ে দেবো পেইড ব্যাচে, তাহলে কিন্তু খুব সহজেই মনে রাখা যায় বিষয়টা। আচ্ছা, গুরুত্বপূর্ণ আরও যদি দেখি তাহলে দেখবো দারদানেলিস। এই দারদানেলিস তুমি ইজিভাবে মনে রাখো যে দাদা ইউসিকে ইজি মারলো। কীভাবে বলে রাখবে? দাদা ইউসিকে ইজি মারলো। জাস্ট দেখো, দারদানেলিস প্রণালী ইউরোপ, এশিয়া, এজিয়ান সাগর এবং মর্মর সাগর, ইজিয়ান সাগর এবং মর্মর সাগরকে সংযুক্ত করেছে, ইউরোপ এবং এশিয়াকে পৃথক করেছে। কে? দারদানেলিস প্রণালী। দারদানেলিস প্রণালী। তোমরা কি বুঝতেছো না কি সেটা একটু বলো তো। নেটওয়ার্কে প্রবলেম করছে নাকি? সুমাত্রা, মালয়েশিয়া, রাইট। নোটটা কেউ ইনবক্স করিয়ে দিয়েন প্লিজ। কেন তুমি নোট করতে পারছো না উম্মে হাবিবা? নিজে নোট করতে হবে, কেমন? ওকে, ঠিক আছে। এছাড়াও যদি দেখি যে বাবেল মানদেব নামে একটি প্রণালী রয়েছে যেটিকে আমরা খুব সহজে মনে রাখতে পারবো। বাবা আসিয়া এলো, বাবা আসিয়া এলো। বাবা আসিয়া এলো, জাস্ট এইভাবে বাবেল মানদেব। তাহলে বাবেল মানদেব বা থেকে তো বাবেল মানদেব হবেই। আতে হলো আফ্রিকা, কি? আফ্রিকা। আতে হলো আফ্রিকা। আসিয়া থেকে হলো এশিয়া। এই আফ্রিকা এবং এশিয়াকে কি করেছে? পৃথক, মাইনাস। এলো,
এডেন সাগর এবং লোহিত সাগর। এই এডেন এবং লোহিত সাগরকে কি করেছে? প্লাস। ক্লিয়ার? এইভাবেই মনে রাখতে হয়। এডেন আসলে উপসাগর একটা, এভাবেই মনে রাখতে হয়। জাস্ট কি করলাম, দাদা ইউসিকে ইজি মারলো, দাদা ইউসিকে ইজি মারলো, এই কথাটা তোমার মনে থাকবে না কেন? পরীক্ষার হলে অপশন থাকলে তুমি 100% ধরতে পারবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। আবার দেখো, বাবা আসিয়া এলো, বাবা আসিয়া এলো, তুমি আসিয়া কি আফ্রিকা এবং এশিয়া মনে রাখতে পারবে না? এখানে আতে হলো আফ্রিকা, এশিয়াতে হলো আসিয়া, এতে হলো এডেন সাগর, লোতে হলো লোহিত সাগর। এই তো একটু আগে যে রেড সি যেটা বললাম, রেড সি লোহিত সাগর, এই বিষয়টা। এছাড়াও এটা মিশিয়ে দিচ্ছি, এছাড়াও আর গুরুত্বপূর্ণ দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো জিব্রাল্টার। জিব্রাল্টার সম্পর্কে আমরা যদি বলি যে জেব্রা ফ্রি বা জেব্রা ফ্রি বলতে পারো এইভাবে, যে জেব্রা জেব্রা ফ্রিউ, জেব্রা ফ্রিউ ভুট্টা বলতে পারো। দেখো তো, জেব্রা ফ্রিউ ভুট্টা এভাবে 5-7 বার তুমি লিখলে তোমার অবশ্যই মনে থাকতে তোমার মানে বাধ্য, কেন মনে থাকবে না? জিব্রাল্টার প্রণালী জাস্ট কি করে? জিব্রাল্টার প্রণালী, জিব্রাল্টার প্রণালী যে কাজটা করেছে, আফ্রিকা থেকে ইউরোপকে, এখানে আ দিয়ে দাও, আফ্রিউ, এই আফ্রি থেকে আফ্রিকা, ইউতে হলো ইউরোপ, আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছে মাইনাস। ভূমধ্য সাগর, এই ভূমধ্য সাগর থেকে ভুট্টা আ টয় টয় মানে কি, এখানে আটলান্টিক আছে তাই না, আটলান্টিক সাগর, এটাকে কি করেছে? সংযুক্ত করেছে। তার মানে জেব্রা আফ্রিউ ভুট্টা, জেব্রা আফ্রিউ ভুট্টা, আফ্রিকা, ইউরোপ, ভূমধ্য সাগর এবং আটলান্টিক সাগর। এছাড়াও আমরা যদি বলি হরমুজ প্রণালী, এই হরমুজ থেকে খুব সহজেই বলতে পারবো যে হরমুজ ইরার সঙ্গে পারো, আমরা এইভাবে বলতে পারি হরমুজ ইরার সঙ্গে পারো, তুমি একটা কোশ্চেন মার্ক দিয়ে দিলে। ধরো দুটো বাচ্চা হরমুজ এবং ইরা দুজনে কি ঝগড়া করে কিংবা পড়াশোনায় একে অপরের সাথে কি প্রতিদ্বন্দ্বিতা করে, খুব সহজেই এখান থেকে মনে রাখা যেতে পারে যে হরমুজ এবং হরমুজ প্রণালীর যে কাজটা করেছে ইরান, এবং এই যে হরমুজ প্রণালী কি করলো, ইরান এবং সংযুক্ত আরব আমিরাত, ইরান এবং সংযুক্ত আরব আমিরাতকে কি করেছে? পৃথক করেছে মাইনাস। পারস্য উপসাগর এবং ওমান সাগরকে সংযুক্ত করেছে প্লাস। ব্যাস হয়ে গেল। আচ্ছা, আর কি আছে? পানামাটা দেওয়া যেতে পারে, পানামা খালটা গুরুত্বপূর্ণ। পানামা খালটা জাস্ট এইভাবে মনে রাখতে পারো, প্রপাত, প্রশান্ত মহাসাগর, পাতে হলো পানামা মানে পানামা খাল, আর আটতে হলো আটলান্টিক। এই প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিককে সংযুক্ত করেছে যোগ করেছে পানামা খাল। এই তো, এগুলোই ইম্পর্টেন্ট।